পেলে মিস করে যাই একটু যদি মিশতে আসে, রাগারাগি কম করে মনটা নরম করে, SMS হলেও যদি বলতো আমায় সে, আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার, ক্ষতি কি বড় করেছি বলো তোমাকে দু একবার। সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল জাংকুক। শরীরটা কোনোরকম টেনে দোতলায় তুলল। ইদানিং খুব বেশি চাপ যাচ্ছে তার উপর। সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ির উপরেই থাকতে হয়। রুমের মধ্যে ঢুকে ধরাস করে দরজাটা লাগালো। গায়ে পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ছড়ে ফেললো। তারপর তোয়ালাটা নিয়ে সোজা বাথরুমে ঢুকলো। রাত 10:30। জিয়নবাড়ির সবাই ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে জাংকুকের জন্য। বাবা নাম জিয়ন, স্থানীয় কলেজের অধ্যাপক। সারাদিন সব কাজের চাপে আলাদা আলাদা খেলে রাতের খাবারটা যতই হোক না কেন একসাথে খায় তারা। সুগা চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। জিন সবার জন্য খাবার বাড়ছে। এর মধ্যে ঘুমে দুলদুল করতে হাজির হলো 14 বছরের এক শ্যামরাঙা কিশোরী। চেয়ারের উপরে দাঁড়িয়ে একে একে সবার দিকে তাকালো। তারপর ধীরে পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশে চেয়ারে বসলো। পুনরায় দাঁড়িয়ে পড়লো। সুগা নিজের চেয়ারে বসে আয়ুর চেয়ারে পা তুলে বসে আছে। ছোট্ট আয়ু ভীষণ ভালোভাবে বুঝতে পারলো তাকে জ্বালানোর জন্য এমনটা করছে সুগা। তারপরও বাক্য ব্যয় করলো না। ওপাশের চেয়ারে গিয়ে বসে পুনরায় একই ঘটনা ঘটালো সুগা। চেঁচিয়ে উঠলো আয়ু। সুগার দিকে তাকিয়ে বলল, ম্যানার্সলেস কোথাকার। চোখ বড় বড় করে ফেললো সুগা। নামজন হেসে দিলেন। ছোট্ট মেয়েটাকে দু হাতে জড়িয়ে নিয়ে নিজের কোলে বসালেন। মেয়েটা তার খুবই কম কথা বলে, বলতে গেলে প্রয়োজন ছাড়া কিছুই নিজে থেকে বলে না। লেখাপড়া নিয়ে বেশ মশগুল সে। সুগা ব্যঙ্গ করে আয়ুকে বলল, এই ম্যানার্স তো জানিস তুই, খুব তো বললি। চোখ ছোট ছোট করে সুগার দিকে তাকিয়ে রইল আয়ু। বর্তমানে সে 8ম শ্রেণীতে পড়ে। সেটা হয়তো তার কোনো দরকার ভুলে গেছে। নিজের প্লেট সামনে টেনে নিয়ে সুগার উদ্দেশ্যে বলল, আমি তো আর তোমার মতো ক্লাসের পর ক্লাস ডাব্বা মেরে উঠিনি। বেশ ভালো ফলাফল করে তারপর উত্তীর্ণ হয়েছি। শোনো ছোট ভাইয়া, আমি জিয়ন জাংকুক নই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমার পিছনে লেগে থাকবে, আমাকে জ্বালাবে আর আমি চুপচাপ তা সহ্য করব। আমার সাথে লাগতে আসবে না একদম। সিঁড়ির উপর দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো জাংকুক। তার এই ছোট্ট বোনটা বয়সের থেকেও নিজেকে সবার সামনে বড় করতে চায়, যেন সে ছাড়া পৃথিবীর সবাই কম বুঝদার। আলতো পায়ে হেঁটে গিয়ে বোনের পাশে চেয়ারে বসলো। তারপর নিজের প্লেট সামনে টেনে বলল, তা আপনি এত বড় হয়েছেন, এত বোঝেন, অথচ এতটুকু ম্যানার্স জানেন না যে বড় ভাইকে নাম ধরে ডাকতে নেই। সামান্য হতাশ হলো আয়ু। সে তো কথার কথা বলেছে। কেমন চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, সবসময় ভাইয়া ভাইয়া বলা সেটা দৃষ্টিকটু দেখায়। বাক্যের প্রয়োজনে নাম ধাম একটু নিতেই হয়। ও তুমি বুঝবে না। জাংকুক বোনের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে এলো। বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল। সুগা এখনো ফোনের মধ্যে ডুবে আছে। জাংকুক বার কয়েক বারণ করলো, সেদিকে সে কান দিল না। বাধ্য হয়ে জাংকুক ছো মেরে ফোন টেনে নিজের হাতে নিল। তারপর ধমক মেরে সুগাকে খেতে দিল। ডাইনিং টেবিলে নীরবতা ভেঙে জিন অভিমানী গলায় খাবার খেতে খেতে বললেন, আমার হয়েছে যত জ্বালা। সারাক্ষণ চাকরির মতো কাজ করতে হচ্ছে, আসামিদের মতো একটা ঘরের মধ্যে একা পড়ে থাকো। কারো কোনো খেয়ালই নেই আমার উপর। তিনটা বাচ্চা আমার, অথচ মানুষ বাড়ানোর কথা মনেই করে না কেউ। একা একা লাগে না আমার? আচমকা কেসে দিলেন নামজন। ছেলেমেয়েদের সামনে বইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিচু কণ্ঠে আমতা আমতা করে বললেন, ছেলেমেয়েদের সামনে এসব কেমন কথা? জিন, তোমার আরো বাচ্চা লাগবে আমার বলতে পারো। চোখ বড় বড় করে দাঁড়িয়ে পড়ল জিন। স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনার মাথা খারাপ নাকি? আমি কি বলছি আর আপনি কি বলছেন? বলছি ছেলে দুটো তো বুড়ো হয়ে যাচ্ছে, সেদিকে কি আপনার খেয়াল নেই? বিয়ে শাদী কি করানোর ইচ্ছে নেই আপনার?
আদরে আটকানো হয়ে মায়ের গায়ের উপর মাথা এলিয়ে দিল সুগা। ছোট বাচ্চাদের মতো মুখ বাঁধিয়ে বলল, শুধু তুমিই বোঝো আমার কষ্টটা। অলরেডি 25+ হয়ে গেছে আমার, অথচ কেউ কিছু বলেই না। হাত জারা দিয়ে ছেলেকে দূর সরিয়ে দিলেন জিন। তারপর থমথমে মুখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কোথায়? সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে নাকি? মাথা তুলে একবার মায়ের দিকে তাকালো, তারপর না বোঝার মতো পুনরায় বলল, কোন ব্যাপারের কথা বলছো? চেপে উঠল জিন, বলল, আমি মেয়ে দেখছি কাল থেকে। 1 মাসের মধ্যে তোমার বিয়ে করাবো, পরের মাসে সুগাকে করাবো, আর তারপর ছোটটাকে সারবো, তারপর আমার শান্তি। চমকে মায়ের দিকে তাকালো আয়ু। রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই জিন বলে উঠলেন, কি অমন ভাবে কি দেখছো? তোমার বয়স কম বলে? কই, ভাব তো দেখো 30 বছরের বুড়িদের মতো। বিয়ে দেব না কি ঘরে বসিয়ে রাখবো? কিছু বলল না আয়ু। খাবার খেয়ে চুপচাপ টনক্যান ভাব নিয়ে উপরে চলে গেল। জিন পুনরায় জাঙ্কুককে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও। সবে মাত্র তো দায়িত্বটা পেলাম, নিজেকে একটু মানিয়ে নিই, তারপর জানাচ্ছি। কথাগুলো বলে টিস্যু দিয়ে হাত মুছল জাঙ্কুক। সুগা ফোনটা টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পিছন থেকে করুণ স্বরে সুগা বলল, ভাইয়া যা করছিস একটু তাড়াতাড়ি করিস, বুঝিসই তো তোর পরের সিরিয়ালটাই আমার। খাবার শেষে রুমে ঢুকে বিছনায় টান টান হয়ে শুয়ে পড়ল জাঙ্কুক। পাশ থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকতেই অচেনা এক নাম্বারের সম্মুখীন হলো। মস্তিষ্ক চাপ দিতেই মনে পড়ল তের কথা। বেশ কিছুক্ষণ ভেবে গুটি গুটি অক্ষরে নাম্বারটা তেমি নামে সেভ করলো। প্রাইভেট ফোন হওয়ার দরুন যে কজন লিস্টে আছে সবার নামে সেভ করা। অচেনা নাম্বারে ভুল করে যদি কখনো কল দিয়ে বসে সেইভাবে সেভ করে রাখলো জাঙ্কুক। আজকে প্রায় প্রত্যেকটা বাক্যেই তে নিজের নাম বলেছে, সেই জন্য নামটা একদম মাথায় গেঁথে গেছে। রাত 12টা। কতক্ষণ ফেসবুক স্ক্রল করলো জাঙ্কুক। রিসেন্টলি হওয়া বিভিন্ন মিটিং মিছিলের অনুষ্ঠানের ছবি আপলোড দিয়েছে। সবাই তাকে ট্যাগ করছে, সেগুলো কমেন্টস চেক করছিল। ঘুম আসছে না একদমই, যদি ঘুমানোর চেষ্টা করছে না কেন, এর কথাগুলো বারবার কানে বাজছে। এমনটা হচ্ছে কেন? মেয়েটা প্রতিটা কথাই যেন আলাদা এক অনুভূতি মেশানো ছিল। অজস্র কষ্টের অনুভূতি। এর পরিবার নেই, মা নেই, তাহলে তো শরীর খুবই দুঃখী। তাহলে এত তো ভালো একটা বার্ষিকী কিভাবে পড়ছে? স্কুটিও বা পেল কোথায়? আর এতটা কষ্টই যদি থাকে তাহলে রাস্তা ওনাদের খাবারই বা দিল কিভাবে? পরক্ষণে মস্তিষ্কে হানা দেয়, নিশ্চয়ই ও কোনো জব করে, নিজের খরচ চালাচ্ছে। বর্তমান সময়ে জব করে খরচ চালানো তো আর খুব বেশি কঠিন না। ভালো স্টুডেন্ট হয়তো ভালো কোনো জব করছে, কিন্তু তারপরও মেয়েটার খুব কষ্ট। সেদিন থাপ্পড়টা মারা হয়তো খুব আত্মসম্মানে লেগেছে, আর পরিবারের শিক্ষার্থীদের কথা বলা হয়তো বেশি কষ্ট পেয়েছে। উচিত হয়নি জাঙ্কুক, এমনটা করা উচিত হয়নি। সরি বলা উচিত, কিন্তু কিভাবে? আর কি কখনো দেখা হবে? ভাবতেই মনে হলো ফোনের কথা। নাম্বার আছে তো, কল করা যেতেই পারে। পরক্ষণে মনে পড়লো নিজের অবস্থানের কথা। একজন সংসদ সদস্য হয়ে এত রাতে কোনো মেয়েকে ফোন দিয়ে সরি বলবে সে? এটা তো তার ব্যক্তিত্বের সাথে পুরোই বেমানান। তাহলে পরক্ষণে ভেতর থেকে এলো, অবশ্যই বলা যায়, সে বিনা কারণে যখন কাউকে অপমান করেছে অবশ্যই ক্ষমা চাইতে পারবে। এটা থেকে ব্যক্তিত্ব আসে কোথা থেকে? এরকম আকাশ পাতাল ভাবতে ভাবতে কল দিয়ে বসলো জাঙ্কুক। সাথে সাথে রিসিভ হলো। ওপাশ থেকে সুন্দর করে সালাম দিল তে। জাঙ্কুক সালামের উত্তর দিল। কিছুক্ষণ নীরব থেকে জাঙ্কুক বলল, কে? ওপাশ থেকে ঘন নিঃশ্বাসের আওয়াজ এলো। দিকে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর সাড়া দিল কে। আমাকে চিনেছো? বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলল কে। সবেমাত্র কান্নাকাটি থামিয়ে ঘুমিয়েছিল সে। এর মধ্যে জাঙ্কুককে কল দেওয়া ধরল। চটপট কণ্ঠে বলল, আপনি আমার নাম্বার জানেন, আমার নামও জানেন, অথচ আমি আপনাকে চিনব না? কি মনে করেন নিজেকে? স্মৃতিশক্তি শুধু আপনারই প্রখর, অন্য কারোর মাথায় শুধু গোবরই ভরা, তাই না? ঠোঁট কামড়ে হেসে দিল জাঙ্কুক। এই মেয়ে
আবার নিজের রূপে ফিরে এসেছে। চিন্তাধারা সর্দি দিয়ে জাঙ্কুক বলল, কিন্তু তোমার নাম তো তাইও। আমি তো আর সুন্দর করে ডাকলাম তাইও, আমাকে ধন্যবাদ দেবে না? নাক ছিটকানোতে বলল, আজকে আমার বাপ বড় করে আকিকা দিয়ে আমার নাম রেখেছে তাইও। সংক্ষেপে সবাই তে ডাকে। তাই পোল্ট্রি খাওয়া বাদ দেন ভাই। আপনি এত বড় কোনো কাজকর্ম উদ্ধার করেন নাই যে ধন্যবাদ দিবেন। কি জন্য ফোন দিয়েছেন তাই বলেন, নাহলে আমি এখন ঘুমাই। তা শোনো জাঙ্কুক পুনরায় অন্য পাশের কানে ফোন নিয়ে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারের জন্য ফোন দিয়েছিলাম, বলতে গেলে কিছু একটা অনুমতি নেওয়ার জন্য। বাস্তবিকভাবে তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তে কথার মাঝখানে বলল। তো জাঙ্কুকে কেন যেন ভালো লাগছে কথা বলতে, প্রথম দিনের মতো অস্বস্তি লাগছে না। ফোনে অন্য কানে নিয়ে কাত হয়ে শুনে ডান হাত দিয়ে নিজের ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, ভাবছি কালকে একটা বিড়াল কিনবো, তার নাম দিব টেমি। অনুমতি দেবে কি? ছুটে গেল তে। এই রাত্রে করে এই বাজে লোকটা তাকে আবার ফোন দিয়েছে, অপমানও করছে। মুখ দিয়ে কিছু বলার মতো উদ্ধৃত হতে দ্রুত শব্দ করে ফোনটা কেটে গেল। নিচ থেকে ফোন দিতে গেলে শুনল ওপাশ থেকে কোনো ভদ্রমহিলার কণ্ঠ।